বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজনে সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের এই সাপ্তাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, গভীর হৃদয়ে ভরাক্রান্তে জানাচ্ছি যে বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমি কয়েক ঘন্টা আগেই ঢাকার একটি হসপিটাল ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। গত সপ্তাহে আপনারা জেনে থাকবেন যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তথা মূর্তি নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ হেফাজত ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটি বিশাল টানাপোড়েন তথা একটা মুখোমুখি অবস্থান, যেখানে আমরা তার রেশ লক্ষ্য করেছি যে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানরা সবসময়ই আমরা দেখেছি যে মিলাদ মাহফিল তথা ওয়াজে খুব আগ্রহ সহকারে ধর্মীয় বয়ান এবং ইসলামিক আলোচনা শোনার জন্য যায়। এবং আমরা সেখানে দেখলাম যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী অনেকগুলো মাহফিলে, সেখানে অসংখ্য মাহফিলে উপস্থিত হয়ে কিছু কিছু জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে হুজুরদের ঘাড় মটকে দিব, চোখ উপড়ে ফেলবো, দেখে নিব, মানে অনেক ধরনের উস্কানিমূলক ভাস্কর্য নির্মাণ তারা করবেই। এই অবস্থানে আওয়ামী লীগের অবস্থান, এবং হেফাজত ইসলাম বলেছে যে ইসলামের মূর্তি তথা ভাস্কর্যের কোনো অবস্থান নেই, যার জন্য তারাও বলছে যে বাংলাদেশে কোনো ভাস্কর্যের অবস্থা তথা মূর্তির অবস্থান থাকবে না। এবং আমরা কালকে দেখলাম যে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবুল আল হানিফ বলেছেন যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন উনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে পদ্মা সেতুর সর্বশেষ স্পানটি বসে গেল গত সপ্তাহে, এবং যদিও এটা নিয়ে অনেক বিতর্ক যে আমরা কতটুকু খরচ করেছি, আমরা কোথা থেকে ঋণ নিয়েছি, এবং এসব নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। এবং আমাদের সাথে আজকে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সুদূর বাংলাদেশ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ সদস্য নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শ্রদ্ধেয় মামুন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। সুপ্রভাত সিডনির এই সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি আমরা আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, দর্শক শ্রোতা, আমরা পরক্ষণে আমাদের দ্বিতীয় অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। সুদূর যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুফতি সালেহ আহমেদ, সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। জনাব মুফতি সালেহ আহমেদ, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা মিউট করে আনমিউট করে নেন প্লিজ। সালেহ আহমেদ, জাযাকাল্লাহ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের এই সুপ্রভাত সিডনির ফেস টু ফেস লাইভে সময় দেওয়ার জন্য আবারও আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ, আমি শুকরিয়া, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি সর্বপ্রথমেই যে বলেছি যে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর কাসেমি সাহেব ইন্তেকাল করিয়েছেন। ওনার আত্মার প্রতি আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর নিকট দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকামে স্থান দেন। আমি প্রথমেই মুফতি সালেহ আহমেদ দিকে দিয়ে শুরু করতে চাই, যে যেহেতু বাংলাদেশে জানেন যে গত 4 থেকে 5 সপ্তাহে খুব জোরালো ভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তি তথা ভাস্কর্য কেন্দ্রকে নির্মাণ করে যে একটা মুখোমুখি অবস্থান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং হেফাজতে ইসলাম তথা ধর্মীয় মুসলমানদের মধ্যে। আমি জনাব মুফতি সাহেবের কাছে জানতে চাই যে আসলে আমাদেরকে আপনি একটু স্পষ্ট ভাবে বলেন যে মূর্তি তথা ভাস্কর্য এটাকে ইসলাম কিভাবে ব্যাখ্যা করে এবং ইসলামে এটা গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে? জনাব মুফতি সালেহ আহমেদ। জাযাকাল্লাহু খায়রান, শুকরিয়া আপনাকে আমাকে আজকের এই সুন্দর একটি সুপ্রভাত সিডনির আমাকে এই যে আজকের আয়োজন পত্রিকার পক্ষ থেকে ফেস টু ফেস আজকের প্রোগ্রামে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর শুরুতেই
নিজের ভারাক্রান্ত হৃদয়ের কথাটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা সবাই জেনেছি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, জমিয়ত উলামা ইসলামের সম্মানিত মহাসচিব, দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে ওনার ইন্তেকালে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করতেছি। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী এবং বাংলা ভাষাভাষী মানুষ যে যেখানে আছেন সবার কাছে, মুসলিম উম্মাহের কাছে দোয়া প্রত্যাশা করে ওনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। আসলে আজকের মনের অবস্থা এত ব্যথিত যে ওনার ইন্তেকালে আজকে লাইভ প্রোগ্রামে এসে কি বলবো, কিন্তু এর পরিচিত পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, প্রোগ্রামের শিডিউল ঠিক করা ছিল, এই কারণে এসে উপস্থিত হওয়া। আমার সাথে সম্মানিত অতিথি যিনি রয়েছেন, সম্মানিত উপস্থাপক, শুকরিয়া আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে। একটি বিষয় নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, যে বিষয়টি মীমাংসিত ইসলাম এবং ইসলামের আলোকে এই বিষয়টি যখন ভাস্কর্য অথবা মূর্তি, আমরা সেটা কোনো জাতীয় নেতার হোক অথবা সাধারণ কোনো মানুষের হোক, ইসলাম এই ব্যাপারে কি বলে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম একটা ফতোয়া এই ব্যাপারে লিখিত আকারে দেশবাসীর সামনে উপস্থাপন করেছে। ইসলাম কোনোভাবেই কোনো মূর্তি বা ভাস্কর্য সমর্থন করে না। আমরা ইসলামের কোরআন এবং হাদিসের আলোকে কোন মানব আকৃতি এবং কোন প্রাণীর ভাস্কর্য নির্মাণ করা, কোন চিত্রাঙ্কন, এগুলো সম্পূর্ণভাবে হারাম। এটা চাই ইবাদতের জন্য হোক অথবা এমনিতেই হোক। ইবাদতের জন্য যদি করা হয় তাহলে সেটা তো শিরক, আর যদি অন্য কোনো কারণেও করা হয় তাহলেও সেটা ইসলামে অবৈধ, ইসলামে সেটাকে হারাম বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হবে সমস্ত মানুষ যারা মুসাউবিরিন, যারা চিত্রাঙ্কন করে, যারা ভাস্কর্য নির্মাণ করে, মূর্তি নির্মাণ করে, এই সমস্ত মানুষদের। এবং অন্য একটা হাদিস আল্লাহ নবী এটা বলেছেন, যারা মানব আকৃতি বা কোনো প্রাণীর আকৃতি তৈরি করবে, ভাস্কর্য নির্মাণ করবে, মূর্তি নির্মাণ করবে বা চিত্রাঙ্কন করবে আল্লাহ পাক কোনো প্রাণী, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে বলবেন তোমরা এদের ভিতরে জান দাও, প্রাণ দাও, এবং এটা শাস্তিযোগ্য অপরাধ, কঠিন ভয়াবহ শাস্তির মুখোমুখি তাদেরকে হতে হবে। ইসলাম সেটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। আমরা ইসলামিক সংগঠন উলামায়ে কেরাম, বিশেষ করে ইসলামিক স্কলাররা যারা রয়েছেন বাংলাদেশে বা আমরা যারা রয়েছি, আমাদের দায়িত্ব হলো দেশের সামনে, মানুষের সামনে ইসলামের কথাটুকু তুলে ধরা। আজকে ভাস্কর্য যেখানে নির্মাণ করা হইতেছে, বলা হইতেছে আজ এটা জাতির জনকের ভাস্কর্য নির্মাণ করা হইতেছে, এটার বিরোধিতা আমরা কেন করব? ইসলামের বিরুদ্ধে জাতির পিতা কেন, অন্য কেউ যদি কোনো কিছু করতে যায়, আমাদের দায়িত্ব থেকে আমরা সেটা হকের কথা, সত্যের কথা আমরা বলেই যাব, সেটা আমরা বলে যাব। তো ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য নির্মাণ, মূর্তি নির্মাণ এটা সম্পূর্ণভাবে হারাম, এটা সম্পূর্ণভাবে হারাম। আজকে যুক্তি দাঁড় করানোর চেষ্টা চলতেছে যে ভাস্কর্যের মূর্তি এক নয়, কিন্তু এটার আলোকে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন যে ভাস্কর্য এবং মূর্তির ভিতরে কোনো পার্থক্য নেই। পার্থক্য রয়েছে মূর্তি আর প্রতিমার ভিতরে। তো এটা যেটা করা হইতেছে এটা ইসলামে অবৈধ, ইসলামে সেটা নিষিদ্ধ, ইসলামে সেটা হারাম। জি, ধন্যবাদ মুফতি সাহেব, আপনার বক্তব্য খুব স্পষ্ট, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে শ্রদ্ধেয় মামুন ভাইয়ের কাছে যেতে চাই। মামুন ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে জননেত্রী লীগ নামে একটা লীগের এবি সিদ্দিকী নামে এক ভদ্রলোক, যে কিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ, মামুনুল হক সাহেব সহ, আল্লামা বাবু নগরী সহ এবং অনেক আমাদের তথা বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নামে সহ একটি মানহানির মামলা তথা ষড়যন্ত্রের মামলা মানে ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে। তো আমরা দেখলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হওয়ার পর থেকে উনি এখন অন্তরীণ রয়েছেন গৃহে। উনি খুব অসুস্থ আমরা জানি,
কিন্তু আমরা এখানে কিভাবে মানে কিভাবে ষড়যন্ত্র থাকতে পারে আপনি কি মনে করেন? আসলে কি ব্যাপারটা কি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আজকে মহান বিজয়ের মাসে, বিজয় দিবসের প্রাককালে এবং ঠিক একদিন পরে আমাদের অত্যন্ত বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের প্রাককালে সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা দৈনিক সুপ্রভাত সিডনি কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের সম্মানিত মডারেটর জনাব এএনএম মাসুম এবং আমার সাথে যিনি আলোচক রয়েছেন সুদূর যুক্তরাজ্য থেকে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুফতি সালেহ আহমদ সহ দেশে বিদেশে আমাদের এই অনুষ্ঠান যারা উপভোগ করছেন, দেখছেন, জানছেন, তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিজয় দিবসের প্রাক্কালে বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আলোচনার দু চারটি কথা বলার আগে আমি এই বিজয়ের মাসে এই বিজয় দিবস কিংবা বিজয় যার ঘোষণার মধ্য দিয়ে যিনি আমাদেরকে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু বসে থাকেননি, বাংলাদেশের স্বাধীনতার মানুষের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশকে একটি লাল সবুজের পতাকা, স্বাধীনতার লাল সূর্য আমাদেরকে উপহার দিয়েছিলেন। সেই মহান বীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ মুক্তিযুদ্ধে শহীদ যে সকল নাগরিক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং যারা জীবিত আছেন, শহীদদের স্মৃতির প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা জীবিত আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত আলোচক এবং উপস্থাপক, আপনি আমাকে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন, বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি একটি বর্তমান ক্ষমতাসীন দল তাদের নেতার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশে আবার নতুন করে একটি বিষয় ভাস্কর্য, আমরা আক্ষরিক অর্থে যদি বিষয়টাকে দেখি তাহলে ভাস্কর্য নির্মাণের পক্ষে এবং বিপক্ষে। বিষয়টা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আমার দৃষ্টিতে আমার দলের একটি বক্তব্য আছে, আমার নিজের বক্তব্য থাকতে পারে। আর এখানে আমার সাথে যিনি আলোচনায় আছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে একদম সম্পূর্ণ এর পরে আর আমার মনে হয় বাংলাদেশের মানুষ কেন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যে কেউ ওনার এই বক্তব্য শোনার পরে ধর্মীয়ভাবে কি বিধান, ভাস্কর্য কিংবা মূর্তি না ভাস্কর্য না মূর্তি, এটা নিয়ে যেমন কোনো প্রশ্ন থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে এটা নিয়ে ধর্মীয় কি ব্যাখ্যা, আমাদের ইসলাম ধর্মে আমরা যারা মুসলমান আমাদের বক্তব্য কি, ইসলামের বক্তব্য কি, সেটা আমাদের আজকে সহ-আলোচক জনাব মুফতি সালেহ আহমদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে সুবিন্যস্তভাবে উনি ব্যক্ত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। সেটা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। পাশাপাশি ওনার বক্তব্য এবং আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমরা বলেছি আমাদের একজন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আমি ব্যক্তিগতভাবে আসলে ওনাকে আমার দেখা সৌভাগ্য, আমি বিভিন্ন কর্মসূচিতে ওনার অংশগ্রহণ আমার চোখে পড়েছে এবং আমি যতটুকু ওনাকে দেখেছি তখনও উনি বয়সের ভারে নুজ ছিলেন এবং ওনার বাহ্যিক অবয়বে আমার কাছে বাংলাদেশের অন্যতম একজন সেরা আলেমে দ্বীন এবং তার চাল চলন, কথাবার্তা, চিন্তা চেতনা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের সমসাময়িক কালে
ওনার মতো আলেমে দিন খুব কমই এখন জীবিত আছেন। আমি সেই আলেমে দিন মাওলানা নূর হোসেন কাসেমি, উনি আজকে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহর দরবারে ওনার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশতে নসিব করে। পাশাপাশি ওনার পরিবারবর্গ, ওনার শুভানুদ্দায়ী, ওনার ছাত্র এবং ওনার যারা আছেন, আমরা সবাই যেন আমাদেরকে আল্লাহ পাক ওনার মতো করে জীবন ধারণ করতে তৌফিক দান করেন। তা আমি আমার মূল আলোচনায় চলে আসি। এখানে আপনি যে প্রশ্নটি করেছেন এবি সিদ্দিক, এই নামটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে এই এবি সিদ্দিক বাংলাদেশে এমন কোনো বিষয় নেই যেটা তার একটা সংগঠন আছে, সম্ভবত কোনো একটা নেতার নামে, সেটা পরিষদ বা কিছু একটা, এটা একটা বাংলাদেশে ভুইফোর যতগুলো সংগঠন আছে এই এবি সিদ্দিকেরও এরকম একটা সংগঠন আছে। এই সংগঠন নামে যখনই যে কোনো বিষয় এসছে তখনই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান কিংবা আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ সহ যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে, যারা চায় যে বাংলাদেশ বীরের মতো বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রেখে নিজস্ব স্বকীয়তায় তার ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায়, এই ধরনের যারাই যে কোনো দলেরই, সেটা ইসলামপন্থী দল হোক আর সেটা অন্য কোনো রাজনৈতিক দল হোক, তাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে এই লোক। আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, আপনি যে কথাটা বলছেন আসলে গৃহবন্দী বিষয়টা, উনি কিন্তু এখনো মুক্ত না, উনি আইনের দৃষ্টিতে উনি কিন্তু এখনো বন্দী। যা সরকার ওনাকে বিশেষ ব্যবস্থাপনা বা সরকারের বিশেষ বিবেচনা উনি কারাগার থেকে ওনার বাসায় বন্দী অবস্থায় আছেন, উনি কিন্তু এখনো মুক্ত না। তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করেন একজন বন্দী লোকের বিরুদ্ধে, বন্দী থাকা অবস্থায় সরকারের জিম্মা, বন্দী যে কোনো ব্যক্তি যখন বন্দী থাকে তখন কিন্তু সে সরকারের জিম্মায় থাকে, সরকারের জিম্মা থাকা অবস্থায় কিন্তু আজকে সরকার দলীয় একজন লোক সরকারের বিভিন্ন সংগঠন, আমি আগেও যে কথাটা বললাম, এর একটা সংগঠনের নেতা, আমার যতদূর মনে পড়ে এবি সিদ্দিক, প্রেস ক্লাব ভিত্তিক যতগুলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বাইরে যতগুলো সংগঠন আছে, এই লোকটাও একটা সংগঠনের নেতা এবং আওয়ামী লীগের অনেক বড় বড় বর্তমান মন্ত্রী থেকে শুরু করে সাবেক নেতারা তার বিভিন্ন সংগঠনে বিভিন্ন মানববন্ধন কিংবা আলোচনা সভায় আমি ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিগোচর, এবং এই নামটা সবার কাছে, বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছেই এই নামটা পরিচিত। তো এটাতে একদিকে আপনি যেটা বললেন যে এটা একদিকে আইনের দৃষ্টিতে, আমি আইনের ছাত্র না, কিন্তু যতটুকু আইন বুঝি আইনের দৃষ্টিতে এটা বাংলাদেশে একমাত্র সম্ভব। একজন বন্দী লোকের বিরুদ্ধে একজন রাজনৈতিক কর্মী, সরকার দলীয় একজন লোক মামলা করবে, অথচ সেই মামলা কিংবা মামলা আমাদের আইন আদালত কিংবা আমাদের সরকার সেটাকে অ্যাকসেপ্ট করবে, এটা আসলে বাংলাদেশে এইরকম। আমি যদি বলতে যাই আজকে যদি এই মামলাটা শুধু যদি তাই না হতো, সরকারের যে কথাটা আমি মূলত বলতে চাই সেটা হচ্ছে এটা গভর্নমেন্টের, বর্তমান সরকারের নির্দেশনা কিংবা তাদের সহযোগিতা, তাদের যদি সম্মতি না থাকতো তাহলে তো এই মামলা এবি সিদ্দিক কিংবা XYZ কেউ মামলা দেওয়ার সুযোগ পেত না। আমি ধন্যবাদ মামুন ভাই, আপনার বক্তব্য আমরা খুব স্পষ্ট বুঝেছি যে সরকারের মদদেই এই মামলাটি উনি করার সাহস পেয়েছেন। আমি এখন পরের প্রশ্ন নিয়ে মুফতি সাহেবের কাছে যেতে চাই। মুফতি সাহেব, আপনি নিশ্চয়ই জানেন যে হেফাজত ইসলামের মামুনুল হকের দৃঢ় অবস্থান তথা হেফাজত ইসলামের দৃঢ় অবস্থানের কারণে মূর্তি অথবা ভাস্কর্যের বিরুদ্ধে এই আওয়ামী লীগ আমরা দেখেছি যে রাজপথে তো প্রতিহত্যার ঘোষণা দিয়েছে, রাজপথ দখলে নিয়েছে, এবং পাশাপাশি আমরা দেখেছি যে নিরীহ ধর্মীয় মুসলমানদের যেই একটা, যেখানে যারা যেতে খুব স্বাচ্ছন্দ্য ফিল করে ওয়াজ মাহফিলে, সেখানে আমরা বাংলাদেশে অসংখ্য ওয়াজ মাহফিলে হানা দিয়ে ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে দেখেছি। এবং গতকালকে আমরা এও দেখেছি যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এও বলেছেন যে মসজিদের খুতবা এবং মাহফিলে ভাস্কর্য তথা মূর্তি ইসলামে জায়েজ, এটা বলার জন্য উনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আপনি কিভাবে দেখছেন মুফতি সাহেব?
প্রথম কথা যেটা হলো আজকের প্রোগ্রামে যেটা পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশে বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন ইসলামিক দলের বিভিন্ন কর্মসূচিতে বর্তমান সরকার এবং সরকারের ক্যাডার বাহিনী বলতে হবে এদেরকে, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে বিভিন্ন ওয়াজ মাহফিলে বাধা প্রদান, বিভিন্ন ইসলামিক কর্মসূচিতে বাধা প্রদান করা হইতেছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি। বাংলাদেশের 92% মানুষ মুসলমান। আজকে যারা কোরআনের মাহফিলে বাধা দিতেছে এরা ইসলামের প্রকাশ্য শত্রু, মুসলমানদের শত্রু, এরা দেশের স্বাধীনতার শত্রু। এই কোরআন মাহফিলে আলেম ওলামারা কোরআনের কথা বলে থাকেন, শান্তির কথা বলে থাকেন, আইন শৃঙ্খলার কথা বলে থাকেন, সমাজের ভ্রাতৃত্বের কথা বলে থাকেন, দেশ জাতির কল্যাণের কথা এই সমস্ত মাহফিলে বলে থাকেন। যারা কোরআনের মাহফিলে এই শান্তিপ্রিয় কর্মসূচিতে যারা বাধা দেয় এরা কখনো শান্তিপ্রিয় হইতে পারে না, এরা কখনো দেশের স্বাধীনতার পক্ষের শক্তি হইতে পারে না। আজকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের যারা এই কাজগুলো করতেছে সরকারের প্রত্যক্ষ মদত সেখানে রয়েছে। আমরা এগুলোর তীব্র নিন্দাও, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা বলতে হবে যে দেশে একটা বাকশাল চলতেছে, দেশে বাকশালী কায়দায় সরকার প্রধান দেশ চালাইতেছে। দেশে ওনারা ভাস্কর্য এবং মূর্তি ব্যাপারে যখন আন্দোলন হবে স্বাধীনতার আপনার আজকের এই বিজয়ের মাস ডিসেম্বর আমাদের একটা চেতনার মাস। এই বিজয়ের মাসে ঢাকা মহানগরে আপনার বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, বিভিন্ন আপনার মানুষের নাগরিক এবং মৌলিক অধিকার সেখানে আপনার বাধা দেওয়া হইতেছে। বলা হইতেছে সরকারের উপরে নির্দেশ বা এটা প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধই করে দেওয়া হয়েছে, কোনো প্রোগ্রাম করা যাবে না। একজন সেখানে প্রোগ্রাম করা যাবে না, অথচ দেখা যায় ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন জায়গায় লাঠি মিছিল করে। আজকে দায়িত্বশীল পর্যায়ের কিছু মন্ত্রী এবং সংসদ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ বা দায়িত্বশীল পর্যায়ের কিছু নেতারা আহ্বান করতেছে যে আসো তোমাদের সাথে খেলা হবে। এত নোংরা এবং বিশ্রী ভাষায় তারা কথা বলে, এই কথা বলার ভাষাটুকু পর্যন্ত তারা এখন পর্যন্ত শিখতে পারলো না। তারা দেশের সংসদ সদস্য হয়ে গিয়েছে, দলের শীর্ষ রাজনীতি আপনার দায়িত্বশীল হয়ে গিয়েছে। এদের ভাষা শুনলে বমি আসার উপক্রম হয়, এত নোংরা এবং কাঁচরা ভাষায় এরা কথা বলে। আজকে খেলা হবে বলে কাদেরকে আহ্বান করা হইতেছে? আজকে বলা হইতেছে পুরো দেশে আমাদের আমরা ওনারা দাবি করতেছে ওনাদের এতে চলে গেছে, ইসলামপন্থী বা ইসলামী জনতা তো তাদের বিরুদ্ধে মাঠে নামে নাই। আমরা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতেছি। শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে এটা আওয়ামী সরকারের বিরুদ্ধে সেটা তো ব্যাপার না, সেটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ভাস্কর্য এবং মূর্তির বিরুদ্ধে কথা বলতেছি। আজকে আমাদেরকে আহ্বান করা হইতেছে আপনারা আসেন, আপনাদেরকে মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের সাথে আমাদের সাথে আওয়ামী লীগ মোকাবেলা কি করবে? 2001 সালে তো আওয়ামী লীগের সাথে 2001 সালের নির্বাচনের আগে ইসলামের বিরুদ্ধে, ফতোয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ বহু কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। তখন বৈবিধ্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে এই আওয়ামী লীগ সরকার তখন অ্যারেস্ট করেছিল, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে অ্যারেস্ট করেছিল। 2001 সালের 1 অক্টোবরে যে বুট বিপ্লব হয়েছিল, সেই বুট বিপ্লবে জাতি ইসলাম বিদ্বেষীর জবাব দিয়েছিল। আলেম ওলামার উপরে জুলুম, নির্যাতন, ফতোয়ার নিষিদ্ধের ব্যাপারে বা ইসলামের বিভিন্ন ইয়ের উপরে হস্তক্ষেপের বিরুদ্ধে দেশের জনগণ আওয়ামী লীগকে বুটের মাধ্যমে জবাব দিয়েছিল। আজকে তো এখন যারা বলতেছেন আপনারা আসেন খেলা হবে, তো আপনার অপোজিশন তো আমরা কেউ নাই, আপনার একক। গত যে ইলেকশন হয়ে গেল এটা তো রাত্রিবেলায় বুট হয়ে গেছে। তো ওনারা যারা আজকে কথা বলতেছেন, এই যে নিক্সন চৌধুরী সহ বা যারাই আছেন, মাহবুব আলম হানিফ সাহেব, দেশের নিরপেক্ষ নির্বাচন হইলে ওনারা কি নির্বাচিত হয়ে আসতে পারবেন? আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেশে যদি নিরপেক্ষ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এই সমস্ত নেতারা নির্বাচিত হয়ে আসতে পারবে না। তো জনগণের বুট ছাড়াই এরা নির্বাচিত হয়ে গেছে। জুলুম নির্যাতনের মাধ্যমে দেশ এবং বিরোধী রাজনৈতিক শক্তি বা যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলে, জুলুমের একটা খবর তাদের উপরে চলে আসে। আল্লামা মামুনুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিস, আমাদের দলের মহাসচিব, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, উনি কথা বললেন। এই কথা বলার বিরুদ্ধে যেভাবে আজকে ওনাকে হেনস্থা করা হইতেছে, এই যে মাহবুব আলম হানিফ সাহেব বললেন বাংলাদেশে কি ইসলামী আলোচকরা কথা বলবেন, মসজিদে মিম্বরে খুতবা দিবেন, এটা কি মাহবুব আলম হানিফ সাহেবের প্রেসক্রিপশনে হবে? মাহবুব আলম হানিফ সাহেব কে আপনি?
আপনাকে কথা বলতে হবে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার আলোকে। আজকে আপনার দল ক্ষমতায় আছে, এই জন্য আপনি কথা বলতেছেন। মনে রাখবেন একদিন দল ক্ষমতা থাকবে না, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন সেগুলোর মানুষদের হৃদয়ে থাকবে। মানুষগুলো এই কথাগুলোর জবাব একদিন আপনাদেরকে দিবে। এই সময় সামনে আসতেছে। মুফতি সালামেত সাহেব, আমি আপনাকে এখানে থামিয়ে আরো একটি প্রশ্ন করতে চাই যে বলা হয়ে থাকে, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তথা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম যে এও বলা হয়ে থাকে, অনেকে বলা বলি করছেন যে সরকারের মদদে ইসকনের উস্কানিতে বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। আপনার কাছে কি তাই মনে হয়? একটা কথা হলো যে প্রশাসনের পক্ষ থেকে সেদিন আমাদের আল্লামা মামুনুল হক সাহেব চিটাগাং একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে আপনি এখানে প্রোগ্রামে বক্তব্য না রাখলে ভালো হয়। কিন্তু আমরা বলতে চাই যে এখানে প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়েছে একজন মানুষের নাগরিক অধিকার কথা বলার। আপনারা নিক্সন চৌধুরী যদি আপনি আজকে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিয়ে কথা বলতে পারেন, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব কেন একটা বাইতুল মোকাররম মুত্তাকিদের একটা প্রোগ্রামে কথা বলতে পারবে না? কেন চিটাগাংয়ের একটা প্রোগ্রামে যে কথা বলতে পারবে না? অবশ্যই সরকার পরিকল্পিতভাবে এই সমস্ত প্রোগ্রামগুলোতে কোরআনের মাহফিলে বাধা দিতেছে, ইসলামিক প্রোগ্রামে বাধা দিতেছে, ইসলামিক সংগঠনগুলোর প্রোগ্রামে বাধা দিতেছে, এগুলো পরিকল্পিতভাবে। তো এটাও সরকারকে মনে রাখা দরকার যে এই চাপাকূপ, এটা আমরা আমাদের শীর্ষ ওলামায়ে কেরামগণ সাংবাদিক সম্মেলনে বলেছেন, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ বলেছেন, আমাদের দলের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, আমরা আমাদের অবস্থান আমরা পরিষ্কার করতেছি। ইসলামপ্রিয় জনতা, দেশের জনগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধারণ করবে। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তখন কি দায়ভার ওনাদের কি বহন করতে হবে? বাংলাদেশের জনগণ যে চেতনা তাদের ভিতরে রয়েছে, এটা এই চেতনা জাগ্রত হবে। মানুষ একটা সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতেছে, আমরা এই সময় পর্যন্ত আমরাও দেখতেছি অবস্থা কোন দিকে যায়। জি জি, ধন্যবাদ মুফতি সাহেব। আমি আপনার কাছে একটু পরে আবার আসবো। আমি আমাদের শ্রদ্ধাভাজন মামুন ভাইয়ের কাছে যেতে চাই। মামুন ভাই, আপনাকে একটা ইকুয়েশন আমি দেখাই, যেখানে দুবাইয়ের সবচেয়ে বড় টাওয়ার বুর্জ খলিফা নির্মাণে ব্যয় হয়েছে 1.5 বিলিয়ন ইউএস ডলার, আর বাংলাদেশের পদ্মা সেতুতে নির্মাণে ব্যয় হয়েছে 3.6 বিলিয়ন ইউএস ডলার, এবং প্রস্তাবিত বাজেট থেকে প্রায় 3 গুণ অথবা কাছাকাছি হবে একটা বাজেট। মানে শেষ পর্যন্ত যে সর্বশেষ যে স্পানটি বসেছে সেই পর্যন্ত খরচ প্রায় 3 গুণ হয়েছে। তো আপনার কাছে আমি জানতে চাই মামুন ভাই, যে এত বড় বাজেট, এত ঋণের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশের জনগণ কি আসলেই পদ্মা সেতু সুফল ভোগ করতে পারবে? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি একটু সালেহ আহমদ ভাইয়ের আলোচনার রেশ ধরে আমি একটু বলতে চাই। আসলে বর্তমান যে প্রেক্ষাপটে, আমি আমার ওই সময় কথাটা শেষ করতে পারি নাই। এই যে ভাস্কর্য এবং ভাস্কর্য বিরোধিতা যে বিষয়টা নিয়ে আসছে, আপনি যদি একটু খেয়াল করেন, হঠাৎ করে কেন এই বিষয়গুলা আমাদের রাজনীতির মাঠে চলে আসলো? শেখ মুজিবের ভাস্কর্য কি শুধু ওটাই? বাংলাদেশে তো এর আগেও এই যে কুষ্টিয়াতে যে একটা ঘটনা ঘটলো, এটা তো অনেকেই জানেই না যে ওখানে একটা ভাস্কর্য আসে, বাট একটা ঘটনার পরে দেশ বিদেশে সেটা জানলো যে এখানে একটা ভাস্কর্য, এবং সে ভাস্কর্যকে নিয়ে একটা ঘটনা ঘটলো। আপনি এই ঘটনাটা দিনে যখনই ঘটুক বা যেভাবেই ঘটুক, সেটাকে যেভাবে, আমি সালেহ আহমদ ভাইয়ের এই কথাটা আমার খুব ভালো লাগছে, যে ওনার কথা অনুযায়ী বলতে চাই, ওনাদের আমাদের যে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে যে বক্তব্য, ওনারা সেই বক্তব্যগুলো উপস্থাপন করছেন। বাট সরকার যেটা করতেছে, ওনারা তো বলেন না যে ওনাদেরকে বরঞ্চ আগ্রহ নিয়ে সরকারের দিক থেকে উস্কানি দিয়ে মাঠ পর্যায়ে থেকে এক ধরনের উস্কানি, যে আসেন মাঠে, আসেন মাঠে খেলা হবে। মাঠে কি খেলা হবে? কাদের বিরুদ্ধে কে খেলবে? তার মানে জনগণকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে বিভিন্ন শক্তি, আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমি কাউকে, আমার রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমার সেন্সে, আপনারা যদি 2014 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরের যে হৃদয় বিদারক ঘটনা, সেটার পরবর্তীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মরহুম মাওলানা শফি সাহেব, ওনার ছেলেকে কেন্দ্র করে তার পরবর্তী যেসব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটছে, এবং একটা সময় আজকে বাংলাদেশের হেফাজত ইসলামকে হঠাৎ করে শফি সাহেবের মৃত্যুর পরে, হেফাজতের নতুন কমিটি হওয়ার পরে, সরকার এবং হেফাজতকে নিয়ে, সরকার এবং হেফাজতের যে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, বাংলাদেশের মানুষের মনে কিন্তু এ ধরনের একটা প্রশ্ন, যে
আবার নতুন কোনো ইস্যুর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে বর্তমানে হেফাজত এবং ভাস্কর্যকে দিয়ে তাদেরকে একটা চাপে রেখে, আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে এই মাওলানা শফি সাহেবের সহ ওনাদের উপস্থিতিতেই আজকের প্রধানমন্ত্রী উনি সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্যান্ডেল করে কওমি মাদ্রাসা সনদকে স্বীকৃতির মাধ্যমে তখন কওমি হেফাজত ইসলাম কিংবা এই কওমি আলেমরাই ওনাকে কওমি জননী হিসেবে উপাধি দিয়েছিলেন। আমি কথাগুলো শুধু সংক্ষিপ্তভাবে এই জন্য বলছি যে মূলত হচ্ছে এইখানে সরকার আজকে সারা বাংলাদেশে, আপনি যে কথাটা মূল যে প্রশ্নটা আমাকে করছেন, পদ্মা সেতু, শুধু কি পদ্মা সেতুর কথা বলবেন? পদ্মা সেতু 2 গুণ 3 গুণ বাংলাদেশে আপনি চিটং, ঢাকা টু চিটং যে হাইওয়ে 4 লেন, বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা করতে যে টাকা খরচ হয়েছে পৃথিবীর কোথাও এই ধরনের খরচ আর কোথাও হয়নি। বাংলাদেশে প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশে কোনো উন্নয়ন হয় না, উন্নয়ন সেখানে মেগা প্রজেক্ট গুলো হয়, কারণ মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করা যায়। মেগা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে। আপনি নিশ্চয়ই এখানে আজকে অনেক কথাই হয়তো আপনারা যেভাবে বলতে পারবেন আমি আমার জায়গা থেকে বলতে পারতেছি না। আপনি নিজেও একটু আগে বললেন যে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এইভাবে আমরা আজও জানি না আসলে আমাদের বিরুদ্ধে কেন 2018 সালে এতগুলা আমাদের এক একজনের বিরুদ্ধে 50টা 100টা করে মিথ্যা মামলা দিয়ে, সেই মিথ্যা মামলার গ্লানি এবং মিথ্যা মামলা আমাদেরকে আজকে কোর্টের বারান্দায় বারান্দায়, কখনো সিএমএম কোর্টে, কখনো জজ কোর্টে, কখনো হাইকোর্ট থেকে আবার জামিনের এক্সটেনশন নিতে হয়। এইভাবে আমাদেরকে মিথ্যা মামলা একের পর এক কোর্টের বারান্দায়। তো এই বিষয়গুলো এই জন্য বলছি যে এই যে একের পর এক বাংলাদেশের রাজনীতিতে কোনো ইস্যুকে নিয়ে আসা, আমার আপনি নিশ্চয়ই জানেন এর আগে সংবিধান সংশোধন সহ নির্বাচন কমিশন গঠন প্রশ্নে সার্চ কমিটি গঠন ইত্যাদি বাংলাদেশে এর আগে অনেকগুলা বিষয় নিয়ে সরকারের প্রধান থেকে শুরু করে সরকারি দল বিভিন্নভাবে বিভিন্ন কমিটি করছে, তদন্ত কমিটি, এই কমিটি সেই কমিটি করছে, বাট সরকার প্রধান কিংবা সরকারি দল যেটা চাইছে সেটাই বাংলাদেশের মানুষকে সেটাই গিলে খাওয়ানো হয়েছে এবং সেটাই বাস্তবায়ন করছে এবং বাংলাদেশের মানুষ সেটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। আমি যদি আজকে বলি হেফাজত ইসলাম তো বলে নাই যে এটা করলে এটা হবে, সুতরাং হেফাজত ইসলাম সহ বাংলাদেশের মানুষকে সরকারের দিক থেকে আসলে উস্কানি দিয়ে রাজপথে নামিয়ে এনে এই যে সরকারের ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, অর্থনৈতিক ব্যর্থতা, দেশ পরিচালনা ব্যর্থতা, দেশকে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। দেশের আজকে মুক্তিযুদ্ধের আজকে বিজয়ের মাসের কথা বললাম, আমরা সবাই বিজয়ের শুভেচ্ছার কথা বলতেছি, কিন্তু আমার মুক্তিযুদ্ধ যে 3টা মূল মন্ত্রের মাধ্যমে মানবিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ এবং গণতন্ত্র, সেই গণতন্ত্র, সেই সাম্য, সেই মানবিক মূল্যবোধ কি আজকে আমার বাংলাদেশে আছে? স্বৈরাচারের পতন, আজকে বাংলাদেশে যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এরশাদকে যদি আজকে স্বৈরাচার বলি তাহলে তো আমার নিজের কাছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে হবে যে তাহলে আজকে আমরা কোন সরকার আন্ডারে বসবাস করছি? এরশাদকে আমরা বিশ্ব স্বৈরাচার বলি। একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে যে ভোটের কথা বললেন 2001 সালে, আজকে তো দেশে ভোট নাই, দেশে কোনো রাজনীতি নেই, দেশে কোনো জবাবদিহিতা নেই। তাহলে আপনি পদ্মা সেতুতে 2 গুণ 3 গুণ 4 গুণ খরচ করলেই সেখানে জবাবদিহিতার কোনো জায়গা নেই। আপনি কথা বলবেন, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে, আপনি বেশি কথা বলবেন, আপনাকে গুম করা হবে। আজকে ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী কি কারণে ইলিয়াস আলীকে গুম করা হলো? আজকে বাংলাদেশের শত শত নাগরিককে গুম করা হয়েছে। আজকে বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে গছাড়া করে দেওয়া হয়েছে। আজকে আমার মতো একজন কর্মী, একজন কর্মী, আমি রাজনৈতিক কারণে ঠিক আছে আমাকে মামলা দিন, আজকে সাধারণ মানুষকে, অর্থাৎ মুক্তিযুদ্ধ, আমরা যে মুক্তিযুদ্ধ আমাদের পূর্বপুরুষরা, আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের জন্ম হয়নি, বাট আমরা মুক্তিযুদ্ধকে যেভাবে দেখেছি, আমরা ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের যেই লক্ষ্যে মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, সত্যিকার অর্থে আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনা বা মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই দেশ কি আমাদের এখন বিদ্যমান? আমাদের সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা কি আমরা আছি? আমরা সেই নাগরিক? আমার কাছে তো আমি নিজেকেই নিজে একটা স্বাধীন দেশের কাগজে লিখিত একটা স্বাধীন দেশের পরাধীন নাগরিকের মতোই মনে হয়। আমার অর্থনৈতিক স্বাধীনতা নেই, আমার বাক স্বাধীনতা নেই, আমার রাজনৈতিক স্বাধীনতা নেই, আমার ভোটের স্বাধীনতা নেই, আমার ভাতের স্বাধীনতা নেই, আমার অর্থনৈতিক ভাবে আমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি
চাইলেই আমি ব্যাংক থেকে আমার সুযোগ সুবিধা আমি পাবো না, অথচ আজকে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। ব্যাংকের টাকা বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ, বিভিন্ন সরকারের মন্ত্রী, উপদেষ্টা, বিভিন্ন রকম লোকজনের আশীর্বাদ পুষ্ট হয়ে সেখানে বিভিন্ন সরকারের আশীর্বাদ পুষ্ট লোকজনের ইনফ্লুয়েন্সে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে আজকে দেশের বাইরে চলে যাচ্ছে। আজকে ডাক বিভাগে ভদ্র নামক একজন হিন্দু ভদ্রলোক, তার নেতৃত্বে আজকে 600 কোটি টাকা লুটপাট হয়ে গেল। আজকে পিকে হালদার নামক একটা ব্যাংকার, সে তিন চারটা আর্থিক প্রতিষ্ঠানে, এদেরকে কারা নিয়োগ দিয়েছে? নিশ্চয়ই সরকারই এদেরকে নিয়োগ দিয়েছে। কি উদ্দেশ্যে নিয়োগ দিয়েছে? তার এই বিষয়গুলো আজকে চাইলেও অনেক কথা বলা যায় না, বাট আমরা সবাই জানি, সবাই বুঝি, সবকিছুরই শেষ আছে। এবং এই যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষ উপকৃত, বাংলাদেশের মানুষ উপকৃত, এখানে বাংলাদেশের মানুষ কতটুকু উপকৃত হলো সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে কোন প্রজেক্ট থেকে আমার কতটুকু লাভ হবে, আমি কতটুকু বেনিফিট পাবো, সেটা হচ্ছে আমার। আজকে পদ্মা সেতু দুর্নীতি নিয়ে সরকার, কালকে শুনলাম যে সরকারের একজন, ওই যে আমাদের এক আলোচক বলছে যে বিএনপি মন্ত্রী কেন? কারণ উনি সকালটা ওনার বক্তব্য শুরু করে বিএনপি কে গালি দিয়ে এবং শেষটাই। আমি ব্যক্তিগতভাবে আসলে তারা তো বিএনপি কে নিয়ে গালি দিবেই, কারণ বিএনপি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এটা একাকার হয়ে গেছে। বিএনপি, জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়া রহমান এবং বাংলাদেশের এই যে আজকে ধরেন হেফাজত বা ইসলাম মূল্যবোধ। আমি আজকে ভাবতেছিলাম হঠাৎ করে যে আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান একটা কথা বলছিল যে একদিকে আজকে ভাস্কর্য বিরোধী বা ভাস্কর্য নিয়ে এত টানাহেঁচড়া হচ্ছে, উনি একটা সময় বলছিলেন যে দেশ চলবে কিভাবে? মদিনা সনদের মাধ্যমে। একদিকে মদিনা সনদ দিয়ে দেশ চলবে, আরেকদিকে হচ্ছে ভাস্কর্য, এবং সেটা নিয়ে যখন আলেম ওলামারা বক্তব্য দিবে, আমি আগেও বলে নিচ্ছি এটা আমার কিছু বক্তব্য, আমার ব্যক্তিগত বক্তব্য আসতেছে, বাট এগুলো নিয়ে আমার দলের যে বক্তব্য, আমার বক্তব্য একই। রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক বক্তব্য, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন আলেম ওলামারা যখন তাদের ওয়াজ মাহফিলে যখন দুই একটি কথা বলবে, সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি ধরনের কুরুচিপূর্ণ ভাষায় একজন মানুষ পাবলিক প্লেসে সবার সামনে এইভাবে মানে একটা অশ্রদ্ধা করে, একজন মানুষকে তো মানুষের সম্মান দিতে হবে, সে তো বাংলাদেশের নাগরিক। আপনি তার মতকে সহ্য করতে না পারেন, আপনি তার মতকে আপনি মানেন আর না মানেন, আমি আমার মতকে প্রকাশ করতে পারো না, এটাই কি আমাদের স্বাধীনতা? এটাই কি মুক্তিযুদ্ধ? এটাই কি মুক্তিযুদ্ধের চেতনা? এটাই কি আমাদের বাংলাদেশ? সুতরাং পদ্মা সেতুতে 3 গুণ 4 গুণ কি হলো সেটা বড় কথা না, বাংলাদেশের মানুষ কতটুকু উপকৃত হলো এটা আমাদের, আমরা চলে যাচ্ছে, আমরা সবকিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি। জি জি মামুন ভাই ধন্যবাদ। আমি আপনার এই অংশে আবার আসছি। আমি জনাব মুফতি সালেহ আহমেদের কাছে জানতে চাইবো একটা প্রশ্ন, যে কুষ্টিয়াতে শেখ মুজিবের মূর্তি ভেঙে উদরপিন্ডি বুদুর গাড়ে চাপিয়ে দেওয়ার মতো একটা অবস্থা, যেখানে দেখলাম যে ঘটনার দিন এবং সিসিটিভি ফুটেজ, যে বলা হচ্ছে, যে অভিযোগ করা হচ্ছে, যেই দিন মনে হয় কি 3 তারিখ ঘটনা ঘটলো আর 5 তারিখে সিসিটিভিটা প্রকাশ পেলো, না সরি 5 তারিখে ঘটনা ঘটলো, 3 তারিখে সিসিটিভি প্রকাশ পেলো। মানে ব্যাপারটা একটু কেমন যেন মিলতেছে না। এবং অনেকে অভিযোগ করছেন যে আসলে বাংলাদেশে এই ধরনের গুপ্ত হত্যা তথা বিভিন্ন ভাস্কর্য ভাঙ্গাচোরা, কিছুদিন পরে হয়তো এমনও হতে পারে যে বিভিন্ন মন্দিরে হামলা করে মুসলমানদের উপর দায়ভার চাপিয়ে দেওয়া, মানে কেমন যেন একটা সাম্প্রদায়িকতার তথা একটা হানাহানির মধ্যে অবস্থার একটা সৃষ্টি করা। তো আপনি কি মনে করেন এই ধরনের অবস্থা যদি সত্যি সৃষ্টি হয়, এর থেকে কারা লাভবান হবে? এবং আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সত্যিকারের বাংলাদেশের মুসলমানরা এই ধরনের পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে? জনাব মুফতি সালেহ। চমৎকার একটা প্রশ্ন, চমৎকার। এটা যারা নাটক সাজিয়েছেন, এটা এত সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছেন নাটকটাকে, কিন্তু জাতির কাছে ওনারা ধরা খেয়ে গেছে। বলবেন কিভাবে? আমার বক্তব্য কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। কথা হলো যে এই কুষ্টিয়ার শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা বা ভাস্কর্য ভাঙ্গার দায়ভার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য একটা নাটক সাজানো হয়, যেটা নাটকই বলবো। এই কারণে আমরা দেখলাম যে উপরে উঠতেছে ছোট ছোট ফুটেজের ভিতরে দেখলাম যারা উঠতেছে এরা চিকন হালকা পাতলা ধরনের লোক। যখন তাদের সামনে গ্রেফতার করে সামনে যখন আনা হলো, তখন দেখলাম একটু মোটা তাজা ধরনের মানুষ। নাম্বার 2 যেটা হলো যে এই সিসি ফুটেজ যেটা প্রকাশ করা হয়েছে, এই মাদ্রাসার ছাত্রই বা যাদেরকে দিয়ে এটা সাজানো হয়েছে, যে এরা যখন গেল দুটা ছেলের মাথা সাদা টুপি,
দুটা ছেলের গায়ে লম্বা সাদা পাঞ্জাবি এবং কালা কোট পরিধানকৃত। বোঝা গেছে যে এমন ভাবে সেটাকে সাজানো হয়েছে, দূর থেকে ফুটেজ, সিসি ফুটেজের জন্য দেখাই যায় এরা এরা মানে ইসলামিক লেবাস তাদের গায়ে দেওয়া হয়েছে। এটা আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলতেছি, এটা পুরাপুরি একটা নাটক, পুরাপুরি একটা ষড়যন্ত্র। এর দায়ভার হেফাজতে ইসলাম এবং ইসলাম প্রিয় ইসলামী দল এবং ইসলাম প্রিয় জনতার উপরে চাপানোর জন্য। আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকেও আমরা এটার ব্যাপারে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। নাম্বার 2 হলো যে আজকে বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী ইতিহাসে কোন নজির নাই যে ইসলামী জনতা বা ইসলামী দলের কর্মীরা কোথাও মূর্তি ভেঙেছে, কোনো ধর্মীয় কোনো জায়গায় যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আমাদের দেশে অনেক জায়গাতে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী মানুষজন আছেন, আমরা সহাবস্থান নিয়ে আমরা দেশের ভিতরে আছি, কোথাও এর কোনো প্রমাণ নাই। কিন্তু এরকম প্রমাণ আছে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় হিন্দুদের নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের উপাসনালয়ে হামলা করেছে, মূর্তি ভেঙেছে, এরকম নজির বাংলাদেশেও আছে। তো এটা হলো যে দেশের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, ইসলামী জনতার বিরুদ্ধে একটা সুগভীর ষড়যন্ত্রের অংশ আমরা মনে করব এই যে বিষয়গুলো ঘটতেছে। এটা সুপরিকল্পিত ভাবে, যেটা আমাদের শ্রদ্ধেয় আলোচক যিনি রয়েছেন তিনি বলেছেন, মামুন ভাই বলেছেন, মামুন সাহেব তিনি বলেছেন যে এটা এই যে ভাস্কর্য যেটা কুষ্টিয়া নির্মাণ করা হইতেছে, এটা যদি না ভাঙ্গা হইতো তাহলে আমরা বুঝতামই না যে কুষ্টিয়াতে সুবিশাল মানব আকৃতির একটা ভাস্কর্য মূর্তি মুজিবুর রহমান সাহেবের স্থাপন করা হইতেছে। এটা আমরা জানলাম যে রাষ্ট্রের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় এইরকম মানব মূর্তি স্থাপন করা হইতেছে। আমরা মুসলমান, 92% মুসলমানের এই দেশ, আমরা মূর্তির সংস্কৃতিতে বিশ্বাসী নই। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, ক্ষমতার অপব্যবহার করে এগুলো আপনারা করে ফেলতে পারবেন, কিন্তু এটা ইসলাম এবং ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক। আমরা আহ্বান জানাবো ওনাদেরকে ইসলামের সাথে সাংঘর্ষিক এই সমস্ত জায়গা থেকে সরে আসুন। আপনারা এই সমস্ত বিষয়টিকে নিয়ে এখন গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করা হইতেছে, গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা হইতেছে, বিশেষ করে এই ইস্যুতে যেভাবে রাষ্ট্রদ্রোহী মামলা করা হলো। প্রিয়া শাহ নামক একজন মহিলা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দেশের বিরুদ্ধে প্রকাশ্যে নালিশ দিল, তার বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা করা হলো না? আজকে যারা সরকার দলের বিভিন্ন নেতাকর্মী, দায়িত্বশীল পর্যায়ের লোকজন আপনার প্রকাশ্যে আপনাকে আমাদের বিভিন্ন ইসলামী দলের নেতাদের উপরে আক্রমণ করে বক্তব্য দিতেছে, দেখে নিবে। এরপরে যে রাষ্ট্রদ্রোহী মামলা করা হলো হেফাজত ইসলামের মুহতারাম আমির আল্লামা জুনায়েদ বাবনগীর বিরুদ্ধে, কেন? তিনি বলেছেন মদিনার সনদে দেশ পরিচালিত করা হবে। মদিনার সনদে দেশ পরিচালনার কথা তো সর্বপ্রথম শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি মদিনার সনদে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে যদি জুনায়েদ বাবনগরী দামত বারাকাতুহু এই কথা বলার কারণে তার বিরুদ্ধে যদি মামলা হয়, এই বৈপুর সংগঠন, মুক্তিযুদ্ধ মঞ্চ একটা জঙ্গিবাদী সংগঠন, উগ্রবাদী সংগঠন, এরা যদি এই মামলা করতে পারে, এরা তো কয়দিন পরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করবে। এরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, এরা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, এরা নাস্তিকবাদীদের সহায়তায় বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। তো এটা মনে রাখা দরকার, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়। ইসলামের উপরে যখন কোনো আঘাত আসবে, স্বাধীনতার উপরে যদি কোনো হস্তক্ষেপ, কোনো আঘাত আসে, তাহলে এই জনতা কিন্তু ঘরে বসে থাকবে না। তো এটা যা হইতেছে আমরা সব দেখতেছি এবং দেশের মানুষ এগুলো বুঝতেছে। থ্যাংক ইউ আপনাকে। জি, ধন্যবাদ মুফতি সাহেব। আমি অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নটুকু আমরা আমাদের শ্রদ্ধেয় মামুন ভাইকে করতে চাই। মামুন ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা বিভিন্ন সময় গত 14-15 বছর ধরে দেখলাম যে মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, ডিসিপিয়ারিং হচ্ছে, কেউ হাজিরা দিতে যাচ্ছে, জেলগেট থেকে নাই হয়ে যাচ্ছে, কেউ রাত্রে বেরোচ্ছে, সে বাসায় ফিরতেছে না, এই ধরনের অনেক হাজারো নজির। এবং সর্বোপরি আমরা গত 2 দিন আগে দেখলাম যে জনপ্রিয় ছাত্রনেতা আমাদের ভিপি নূরকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। এটা কিসের আলামত, কি মনে করেন আপনি? আসলে আমি একটু আগে এই কথাটা বলতেছিলাম, আমাদের ইলিয়াস ভাইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজ পর্যন্ত আমরা কি রাষ্ট্র এর কোনো সদুত্তর দিতে পেরেছে?
সাগর রনির কথা আপনাদের মনে আছে, তার বাসায় এইভাবে যেমন খুন গুম হত্যা, মিথ্যা মামলার কথা বাদে দিলাম আমি, মামলা তো হচ্ছে, মামলা হইতেছে, হাজার হাজার লাখ লাখ মামলা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে সারা বাংলাদেশের মানুষের মুখকে, এবং মামলার পাশাপাশি আপনি দেখেন অনেকগুলা আজকে এই যে আমরা লাইভে আমরা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কথা বলতেছি, আমাদের তথ্যের আদান প্রদান করতেছি, কিংবা আমাদের আহ বাক স্বাধীনতা আমাদের যতটুকু আমাদের থাকা উচিত, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো, আমাদের রাজনৈতিক বক্তব্য, আমাদের মতামত আমরা আজকে আমরা চাইলে আমরা অনেক কিছু দিতে পারি না, কারণ বিভিন্ন কালাকানুনের মাধ্যমে এদেশের মানুষের, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষের টুটি চেপে ধরে বসে আছে। তো যে কথাটা আপনি বললেন যে জনপ্রিয় ছাত্রনেতা নূর, সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র জ্ঞানের কারিগর, জ্ঞানের বিদ্যাপীঠ তা না, এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতি গঠনের কারিগর। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, পৃথিবীর ইতিহাসে আর কোথাও এরকম নজির নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই মূল মন্ত্র, যেই মূল স্পিরিট, ছাত্ররাই কিন্তু, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু মুক্তিযুদ্ধের যেই স্পিরিটটা, যেই চেতনাটা, সেটাকে ধারণ করেই জাতীয় নেতৃত্বকে, তৎকালীন জাতীয় নেতৃত্বের চাপের মধ্য দিয়েই, যদিও তৎকালীন জাতীয় নেতৃত্বের ব্যর্থতায় হয়তো আমাদের কিছু অনেক ব্যর্থতার কারণে আমাদের অনেক প্রাণের প্রাণের প্রাণহানি হয়েছিল, কিন্তু তারপরেও জাতীয় নেতৃত্বকে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করতো। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে আলাদা একটি গৌরব, যার কারণে যখনই যে সরকারি, তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব কিংবা স্বৈরাচারী আচার আচরণ, অর্থাৎ তারা কোনো ব্যক্তি বা কোনো সরকার যখন তার নিজস্ব ধারণার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে পরিচালিত করেছে বা করার চেষ্টা করেছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে যদি আপনি ভিপি নূরের কথা বলেন, তার নির্বাচন প্রক্রিয়া দেখেন, দেখেন জনমত এবং ছাত্রদের চাপের মুখে শুধুমাত্র ভিপি নূরকে সেদিন বিজয়ী ঘোষণা করতে হয়েছিল। আসলে সত্যিকার অর্থে সেদিন কি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হয়েছিল? না, সম্পূর্ণ ভোট চুরির মাধ্যমে, সম্পূর্ণ ব্যালট বাক্স ছিনতাই করে, এবং জাতীয় নির্বাচনে যেরকম আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে ফেলতো, ঠিক তেমনি ভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর দীর্ঘ প্রায় 3 দশক পরে ডাকসুর নির্বাচন ঠিক একইভাবেই ওই বাক্স ভর্তি করে ছাত্রলীগের নেতা কর্মীদের সব হল সহ, কিন্তু জনমত এবং বিশ্বমত কিংবা ছাত্রদের সেটা নিয়ে আরেকটা নতুন আন্দোলন যেন না হয়, সেটার জন্য ভিপি নূরকে সেদিন বিজয়ী ঘোষণা করেছিল। যেভাবে নির্বাচিত হোক, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূর এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। যার কারণে এটা, আমি যে কথা বলতে চাই, স্বৈরাচারী শাসক সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারাই সরকারের সমালোচনা করেছে, সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তাদের কণ্ঠকে উচ্চকিত করেছে, তখনই তাদের কণ্ঠকে রোধ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। সেই পন্থা আপনারা নিশ্চয়ই মনে আছে, স্বৈরাচারী এরশাদ, শহীদ রাফুন বসুনিয়া থেকে শুরু করে সেলিম, দেলোয়ার, জয়নাল, জাফর জয়নাল, দীপালি শাহ, এদেরকে সেদিন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এরকম এরশাদের তখন পেটুয়া বাহিনী কিন্তু গাড়ি, কিন্তু মিছিলের উপর দিয়া গাড়ি, আমরা যেটা পরবর্তীতে আমরা ইতিহাসে শুনেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরবর্তীতে আমরা যেগুলা স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের বড় ভাইদের কাছ থেকে, আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা সরাসরি যে বিষয়গুলো জানি, ঠিক একইভাবেই আজকে নূরের, এটা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। স্বৈরাচারী সরকার সবসময় তার স্বৈরাচারী চিন্তা ভাবনা, তার রাষ্ট্র চিন্তাকে বাস্তবায়ন করতে গিয়ে যখনই যা প্রয়োজন সেটাই তারা বাস্তবায়ন করেছে। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ এখন শুধু স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই নেই, বাংলাদেশ এখন সত্যিকার অর্থে একটি সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, অর্থাৎ সবকিছুতেই, সব জায়গায়, সব চিন্তা চেতনায়, বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, আপনি ব্যবসা বাণিজ্য, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা বলেন, সর্বক্ষেত্রে একটা সর্বগ্রাসী চিন্তা ভাবনা, অর্থাৎ আপনি যা চান কিংবা আমি, আমার দল যেটা চাই সেটাই বাস্তবায়ন করতে হবে। জনমত কি চায়, জনগণ কি চায় সেটা বড় কথা না। আমি লাস্টে আলোচনা, সালামত ভাইয়ের আলোচনাটা শুনি নাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, আজকে শুধু নূর নয়, আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের চৌধুরী আলম, আপনাদের মনে আছে এই সরকার 2008 সালে অবৈধ
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে চৌধুরী আলম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের শত শত নেতা কর্মীদেরকে গুম করে, আমরা জানি না আসলে আমাদের নেতা কর্মীরা কি সেই সকল নেতা কর্মীরা বেঁচে আছে না মরে গেছে, তাদের পরিবার জানে না, তাদের পরিবারকে আমরা কোনো সান্ত্বনা দিতে পারি না। এই ধরনের, এটা কি আমাদের মুক্তিযুদ্ধ আজকে এই বিজয়ের মাসে এর বিচার কি একদিন হবে না? অবশ্যই বাংলাদেশের মাটিতে, বাংলাদেশ যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, ইনশাল্লাহ এর বিচার একদিন না একদিন হবেই। প্রতিটা ঘটনারই বিচার হবে। এবং এই ধরনের ষড়যন্ত্র করে কখনোই ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না, ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। ক্ষমতা পতন পৃথিবীর ইতিহাসে আমরা যদি ধর্মীয় ইতিহাস দেখি, সেই সাদ্দাত, নমরুদ, ফেরাউনের পতন যেমন হয়েছিল, রাজনৈতিক ইতিহাসও পৃথিবীতে যত স্বৈরাচার এসেছে তাদের পতন, কঠিন পতন, কোনো না কোনো ভাবে তাদের পতন ত্বরান্বিত হয়েছে। ইনশাল্লাহ যত অন্যায়, যত অত্যাচারই হোক, দেশ খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ, গুম এবং লুটপাট, লুণ্ঠন, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, এই ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের যে নিয়মতান্ত্রিক ধারাবাহিক আন্দোলন চলছে, ইনশাআল্লাহ সেই আন্দোলনের মাধ্যমে পতন অনিবার্য এবং পতন হবেই। এবং সেদিন আমরা এর বিচার অবশ্যই এই ধরনের অমানবিক এবং এই ধরনের যেই মানবতা বিরোধী যে সকল কর্মকাণ্ড, তার বিচার একদিন হবেই হবে। শুধু একাত্তরের মানবতা বিরোধী বিচার না, সব মানবতা বিরোধীর বিচারই হবে। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি মুফতি সালেহ আহমেদ যুক্তরাজ্য থেকে এবং মামুন ভাই বাংলাদেশ থেকে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রভাত সিডনি পরিবার তথা সুপ্রভাত সিডনির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল তথা 14ই ডিসেম্বর। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বুদ্ধিজীবীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল সবুজের একটি টুকটুকে বাংলাদেশ। আর দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী রবিবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 4টা দেখা হবে আরো দুজন অতিথিকে নিয়ে। সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।